পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী অস্ত্র কোনটি? এই প্রশ্নের উত্তরে অধিকাংশ বিশেষজ্ঞের প্রথম উত্তর পারমাণবিক অস্ত্র। এমন একটি অস্ত্র যা কয়েক সেকেন্ডের মধ্যেই একটি শহরকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে এবং যার প্রভাব বহু বছর ধরে মানুষ ও পরিবেশের উপর থেকে যেতে পারে। কিন্তু পারমাণবিক অস্ত্র আসলে কি? এটি কিভাবে কাজ করে? আর কেন বিশ্বের বড় বড় শক্তিগুলো আজও এই অস্ত্রকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক শক্তি হিসেবে বিবেচনা করে? সাধারণ বিস্ফোরকের সঙ্গে পারমাণবিক অস্ত্রের সবচেয়ে বড় পার্থক্য হল এর শক্তির উৎস। প্রচলিত বোমা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিস্ফোরিত হয়, কিন্তু পারমাণবিক অস্ত্রের শক্তি তৈরি হয় পরমাণু নিউক্লিয়ার বা কেন্দ্র থেকে। খুব অল্প পরিমাণে পদার্থ থেকেই বিপুল শক্তির উৎপন্ন হয়। পারমাণবিক অস্ত্র মূলত দুই ধরনের। প্রথমটি ফিশন বোমা বা পারমাণবিক বিভাজন ভিত্তিক বোমা। এতে ইউরেনিয়াম 235 অথবা প্লুটোনিয়াম 239-এর মতো তেজক্রিয় পদার্থ ব্যবহার করা হয়। পরমাণু ভেঙে যাওয়ার সময় প্রচণ্ড শক্তি, তাপ এবং বিকিরণ সৃষ্টি হয়। দ্বিতীয়টি হলো ফিউশন বোমা, যা হাইড্রোজেন বোমা নামেও পরিচিত। এতে প্রথমে একটি ফিশন বিস্ফোরণ ঘটিয়ে অত্যন্ত উচ্চ তাপমাত্রা তৈরি করা হয়। এরপর হাইড্রোজেনের আইসোটোপ একত্রিত হয়ে আরও অনেক বড় বিস্ফোরণ সৃষ্টি করে। এই ধরনের বোমা সাধারণ পারমাণবিক বোমার তুলনায় বহু গুণ বেশি শক্তিশালী। একটি পারমাণবিক বিস্ফোরণের পর সাধারণত তিনটি প্রধান ধ্বংসাত্মক প্রভাব দেখা দেয়। প্রথমত তৈরি হয় অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণের তরঙ্গ, যা আশেপাশের ভবন, সেতু এবং অবকাঠামো ধ্বংস করে দিতে পারে। দ্বিতীয়ত সৃষ্টি হয় অত্যাধিক তাপ, যা কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। এতে বিস্ফোরণ স্থলের আশপাশে বড় অগ্নিকাণ্ডের সৃষ্টি হতে পারে। তৃতীয়ত নির্গত হয় তেজক্রিয় বিকিরণ, যা মানুষের শরীরে দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারে এবং পরিবেশকে বহু বছর পর্যন্ত দূষিত রাখতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে 1945 সালে জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে পারমাণবিক বোমা ব্যবহার করা হয়েছিল। এই দুটি হামলা ইতিহাসে পারমাণবিক অস্ত্রের একমাত্র যুদ্ধকালীন ব্যবহার হিসেবে পরিচিত। এর মানবিক ও পরিবেশগত প্রভাব বহু বছর ধরে অনুভূত হয়েছে। বর্তমানে বিশ্বের কয়েকটি দেশ পারমাণবিক অস্ত্রের অধিকারী। আন্তর্জাতিক পর্যায়ে এই অস্ত্রের বিস্তার রোধে বিভিন্ন চুক্তি থাকলেও পারমাণবিক নিরস্ত্রীকরণ এখন বড় একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। বিশেষজ্ঞদের মতে আধুনিক পারমাণবিক অস্ত্রের ধ্বংস ক্ষমতা অতীতের তুলনায় আরও অনেক বেশি। তাই এমন একটি অস্ত্র ব্যবহারের ঝুঁকি শুধু একটি দেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্য উদ্বেগের বিষয়। তবে একটি বিষয় মনে রাখা খুবই জরুরি: পারমাণবিক অস্ত্রের প্রকৃত প্রভাব নির্ভর করে এর ধরন, বিস্ফোরণের শক্তি, উচ্চতা, ভৌগোলিক অবস্থান এবং জনবসতির ঘনত্বের মতো নানান বিষয়ের উপর। তাই কোনো নির্দিষ্ট বোমা কতটা এলাকা ধ্বংস করবে সেই সম্পর্কে একক কোনো সংখ্যা সব পরিস্থিতিতে প্রযোজ্য নয়। সব মিলিয়ে পারমাণবিক অস্ত্র মানব সভ্যতার সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে ভয়ঙ্কর প্রযুক্তিগুলোর একটি। এ কারণেই আন্তর্জাতিক কূটনীতি, অস্ত্র নিয়ন্ত্রণ এবং শান্তি প্রতিষ্ঠার আলোচনায় এই অস্ত্র আজও অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে রয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বলছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত, অন্যদিকে জ্বালানি বাজারে অস্থিরতা। কিন্তু এই পুরো পরিস্থিতির সবচেয়ে বড় সুবিধাভোগীকে? মার্কিন সাময়িকী টাইমের এক বিশ্লেষণ বলছে এই সংঘাতে সবচেয়ে বেশি লাভবান হতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রথম দেখায় বিষয়টি অবাক করার মতো মনে হতে পারে, কারণ যুদ্ধ হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে, অথচ লাভবান হচ্ছে রাশিয়া। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে অনেক সময় যুদ্ধক্ষেত্রের বাইরে বসে সবচেয়ে বড় কৌশলগত সুবিধা নেওয়া সম্ভব হয়। টাইমের বিশ্লেষণে ঠিক সেই বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রথম কারণ হলো তেলের দাম। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেই বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়। বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে কোনো সংকট দেখা দিলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়ে যায়। আর বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক দেশ হওয়ায় রাশিয়া এই মূল্য বৃদ্ধি থেকে অতিরিক্ত আয় করতে পারে। দ্বিতীয় বড় কারণ ইউক্রেন যুদ্ধ। গত কয়েক বছর ধরে পশ্চিমা বিশ্বের প্রধান মনোযোগ ছিল ইউক্রেনে, কিন্তু ইরানকে ঘিরে নতুন সংঘাত শুরু হবার পর
যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কূটনৈতিক ও সামরিক মনোযোগের একটি বড় অংশ মধ্যপ্রাচ্যের দিকে সরে গেছে। বিশ্লেষকদের মতে এতে ইউক্রেন ইস্যু আন্তর্জাতিক আলোচনায় তুলনামূলকভাবে কিছুটা পেছনে চলে যেতে পারে, যা রাশিয়ার জন্য কৌশলগত সুবিধা তৈরি করে। টাইম আরও বলছে, যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় ধরে সামরিক ও রাজনৈতিকভাবে ব্যস্ত থাকে, তাহলে একই সঙ্গে একাধিক সংকট মোকাবিলা করা ও মিত্রদের সহায়তা অব্যাহত রাখা আরও কঠিন হয়ে উঠতে পারে। এই পরিস্থিতিতে মস্কো নিজেদের স্বার্থ আরও শক্তভাবে প্রতিষ্ঠার সুযোগ পেতে পারে। অর্থনৈতিক দিক থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ। তেলের উচ্চ মূল্য রাশিয়ার রাষ্ট্রীয় আয় বাড়াতে সহায়তা করতে পারে। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার অর্থনীতিতে জ্বালানি রপ্তানি এখনও বড় ভূমিকা রাখে। ফলে বাজারে মূল্য বৃদ্ধি হলে সেই আয়ের একটি বড় অংশ সরাসরি রাশিয়ার কোষাগারে যোগ হতে পারে। এছাড়া বৈশ্বিক অস্থিরতা বাড়লে অনেক দেশ নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নতুন সরবরাহের পথ খোঁজে। এমন পরিস্থিতিতেও রাশিয়া বিভিন্ন বাজারে নতুন সুযোগ তৈরি করার চেষ্টা করতে পারে। তবে বিষয়টির আরও একটি দিক রয়েছে। দীর্ঘমেয়াদে মধ্যপ্রাচ্যের বড় যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে অস্থিতিশীল করে তুলতে পারে, যা রাশিয়ার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। একই সঙ্গে যদি সংঘাত আরও বিস্তৃত হয়, তাহলে আন্তর্জাতিক কূটনীতির নতুন সমীকরণও তৈরি হতে পারে। তাই সব দিক থেকেই রাশিয়া নিশ্চিতভাবেই লাভবান হবে এমন সিদ্ধান্তে পৌঁছানো এখনই সম্ভব নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি টাইম ম্যাগাজিনে প্রকাশিত একটি বিশ্লেষণধর্মী মতামত, কোনো সরকারি মূল্যায়ন বা নিশ্চিত গোয়েন্দা তথ্য নয়। বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকের এই বিষয়ে ভিন্ন মত রয়েছে, তাই বিষয়টি বিশ্লেষণ হিসেবেই দেখা উচিত, প্রতিষ্ঠিত সত্য হিসেবে নয়। সব মিলিয়ে প্রশ্ন একটাই, যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত কি শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধ, নাকি এর প্রকৃত বিজয়ী হতে পারে হাজার কিলোমিটার দূরে বসে থাকা আরও একটি শক্তিধর দেশ? এই প্রশ্নের উত্তর নির্ভর করবে যুদ্ধ কতটা দীর্ঘ হয় এবং বিশ্ব রাজনীতির পরবর্তী পদক্ষেপ কোন দিকে মোড় নেয় তার উপর। অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে যখন দেশ জুড়ে খুব অসন্তোষ বাড়ছিল, ঠিক তখনই এক বিজ্ঞপ্তি প্রকাশ করে নতুন বিতর্কের জন্ম দেয় বিদ্যুৎ বিভাগ। সেখানে বলা হয়েছিল, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মিথ্যা তথ্য বা অপপ্রচার ছড়ানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সেই ঘোষণা প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই ঘটল নাটকীয় পরিবর্তন। তীব্র সমালোচনার মুখে নিজেদের অবস্থান থেকে সরে এলো বিদ্যুৎ বিভাগ। ঘটনাটি শুরু হয় সোমবার। অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংবাদ মাধ্যমে অভিযোগ বাড়তে থাকায় একটি ব্যাখ্যামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করে বিদ্যুৎ বিভাগ। সেখানে দাবি করা হয়, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে এবং এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই শুরু হয় ব্যাপক প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তোলেন, যদি কোনো গ্রাহক সত্যিই অতিরিক্ত বিল পান এবং সেটি প্রকাশ করেন, তাহলে সেটিও কি অপপ্রচার হিসেবে বিবেচিত হবে? গণমাধ্যমে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন বা ভুক্তভোগীদের অভিযোগের ক্ষেত্রেও কি একই নিয়ম প্রযোজ্য হবে? আইনজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং সাধারণ গ্রাহকদের একটি অংশ ভাষাটিকে কঠোর ও অস্পষ্ট বলে মন্তব্য করেন। অনেকের মতে এতে সাধারণ মানুষের অভিযোগ জানানোর অধিকার নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে। সমালোচনা বাড়তে থাকলে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বিজ্ঞপ্তিটি সংশোধন করে বিদ্যুৎ বিভাগ। সংশোধিত সংস্করণে মিথ্যা তথ্য বা অপপ্রচার ছড়ালে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অংশটি পুরোপুরি বাদ দেওয়া হয়। ফেসবুকের সম্পাদনা ইতিহাসেও এই পরিবর্তনের বিষয়টি দেখা যায়। নতুন বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ জানায়, কোনো গ্রাহকের বিল অস্বাভাবিক বেশি মনে হলে তিনি প্রয়োজনীয় কাগজপত্র সহ সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানে অভিযোগ জানাতে পারেন। প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে এবং কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে যাচাই বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রচার না করারও আহ্বান জানানো হয়। বিদ্যুৎ বিভাগের দাবি, অতিরিক্ত বিল সংক্রান্ত যেসব অভিযোগ তাদের কাছে এসেছে সেগুলো সংশ্লিষ্ট বিতরণ কোম্পানিগুলোর মধ্যে নিষ্পত্তি করা হয়েছে। তবে বাস্তবে দেশের বিভিন্ন এলাকায় এখনও অনেক গ্রাহক অস্বাভাবিক বিল পাওয়ার অভিযোগ করছেন। বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, মিটার রিডিং সময়মতো সংগ্রহ না হওয়া, আনুমানিক রিডিংয়ের ভিত্তিতে বিল তৈরি,
তথ্য হালনাগাদে বিলম্ব, বিলিং চক্রের পরিবর্তন কিংবা গ্রীষ্মকালে বিদ্যুতের ব্যবহার বেড়ে যাওয়ার মতো কারণে কোনো ক্ষেত্রে বিদ্যুৎ বিল স্বাভাবিকের চেয়েও বেশি আসতে পারে। বিশ্লেষকদের মতে এই ঘটনা দেখিয়ে দিয়েছে যে জনমত ও সামাজিক প্রতিক্রিয়া এখন নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। কোনো সরকারি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠলে দ্রুত ব্যাখ্যা দেওয়া এবং প্রয়োজনে তা সংশোধন করাও প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অন্যদিকে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা অনেকেই বলছেন, বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্তি দূর করতে শুধু বিজ্ঞপ্তি নয়, আরও স্বচ্ছ বিলিং ব্যবস্থা, নিয়মিত মিটার পরীক্ষা এবং দ্রুত অভিযোগ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা দরকার। সব মিলিয়ে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিতর্কের মধ্যেই প্রকাশিত একটি বিজ্ঞপ্তি শেষ পর্যন্ত বিদ্যুৎ বিভাগকেই সংশোধন করতে হয়েছে। এখন সাধারণ গ্রাহকদের নজর থাকবে শুধু ভাষা পরিবর্তনে কি পরিস্থিতির উন্নতি হবে, নাকি বাস্তবেও অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ কমে আসবে। বিশ্ব রাজনীতিতে আবারও নাটকীয় মোড়। একদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে সারা দিন ধরে আলোচনা হয়েছে, অন্যদিকে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি আলোচনায় বসেনি। তাহলে আসলে পর্দার আড়ালে কি চলছে? যুদ্ধের কাউন্টডাউন নাকি শান্তির নতুন সম্ভাবনা? সাম্প্রতিক সপ্তাহগুলোতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা বিশ্বের অর্থনীতি থেকে শুরু করে জ্বালানি বাজার পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। সেই উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল এই পথ দিয়েই পরিবাহিত হয়। ফলে এই জলপথে সামান্য অস্থিরতাও আন্তর্জাতিক বাজারে বড় প্রভাব ফেলবে। ঠিক এমন সময় হোয়াইট হাউস থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুরো দিন জুড়ে আলোচনা হয়েছে। তার ভাষায় আলোচনা ইতিবাচক ছিল, তবে একই সঙ্গে তিনি কঠোর বার্তাও দেন। ট্রাম্প বলেন, যদি কোনো সমঝোতা না হয় তাহলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে খুব কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। কিন্তু ট্রাম্পের এই বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই বিভিন্ন অবস্থান জানায় তেহরান। ইরানের কর্মকর্তারা বলেন তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা করছে না, বরং ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার উপায় নিয়ে আলোচনা চলছে। অর্থাৎ ওয়াশিংটন যেখানে সরাসরি আলোচনার কথা বলছে, তেহরান সেখানে কূটনৈতিক মধ্যস্থতার কথাই সামনে আনছে। এই বিপরীতমুখী বক্তব্য নতুন করে প্রশ্ন তুলছে, দুই পক্ষ কি ভিন্ন বার্তা দিচ্ছে, নাকি পর্দার আড়ালে এমন আলোচনা চলছে যা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হচ্ছে না। বিশ্লেষকদের মতে বর্তমান আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হরমুজ প্রণালী। এই জলপথ দীর্ঘদিন অস্থিতিশীল থাকলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের অর্থনীতি বড় চাপের মুখে পড়তে পারে। বিশেষ করে তেলের দাম, পরিবহন ব্যয় এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় এর সরাসরি প্রভাব পড়বে। এদিকে আন্তর্জাতিক বিভিন্ন সূত্র জানাচ্ছে ওমানের মধ্যস্থতায় একটি অন্তর্বর্তী সমঝোতার খসড়া নিয়ে আলোচনা চলছে। আলোচনায় জাহাজ চলাচলের নিরাপদ, নির্দিষ্ট নৌপথ এবং সাময়িক ব্যবস্থাপনার মতো বিষয় রয়েছে, তবে এখনো চূড়ান্ত কোনো চুক্তির স্বাক্ষর হয়নি। ট্রাম্প অবশ্য আশাবাদী। তিনি ইঙ্গিত দিয়েছেন খুব দ্রুত একটি সমঝোতা হতে পারে, কিন্তু একই সঙ্গে তার হুঁশিয়ারি স্পষ্ট, সমঝোতা ব্যর্থ হলে সামরিক বিকল্পও টেবিলে রয়েছে। অন্যদিকে ইরানও তাদের অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেয়নি। তারা বলছে দেশের সার্বভৌম স্বার্থ ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করা হবে না। ফলে কূটনৈতিক আলোচনা চললেও উত্তেজনা পুরোপুরি কমেনি। বিশেষজ্ঞদের মতে আগামী 24 থেকে 48 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। যদি আলোচনায় অগ্রগতি হয় তাহলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও স্বস্তি ফিরতে পারে। কিন্তু আলোচনা ভেঙে গেলে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক সংঘাতের ঝুঁকি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে পরিস্থিতি এখনো অত্যন্ত অনিশ্চিত। একদিকে কূটনৈতিক আলোচনা, অন্যদিকে যুদ্ধের হুমকি। দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে পুরো বিশ্ব তাকিয়ে আছে পরবর্তী ঘোষণার দিকে। এখন দেখার বিষয় এই সংকট শেষ পর্যন্ত শান্তিপূর্ণ সমঝোতার মাধ্যমে শেষ হয় নাকি মধ্যপ্রাচ্যে আবারও নতুন সংঘাতের দিকে এগিয়ে যায়। মানুষের জীবনে রিজিক শুধু অর্থ উপার্জনের বিষয় নয়, বরং ইবাদতেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। একজন মুসলমানের উপার্জন যদি হালাল হয় তাহলে সেই আয়ে বরকত আসে, কিন্তু যদি আয়ের উৎস হয় হারাম
তাহলে সেই সম্পদ মানুষের দুনিয়া ও আখিরাত দুই জীবনেই নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ইসলামী শরীয়তে এমন কিছু পেশা ও আয়ের উৎস রয়েছে যেগুলোকে স্পষ্টভাবে নিষিদ্ধ বা হারাম বলা হয়েছে। ইসলামী গবেষকরা বলছেন, শুধু বেশি আয় করাই নয়, সেই আয়ের উৎস হালাল কিনা সেটিও গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র রয়েছে তা থেকে আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সূরা আল বাকারা আয়াত 168। তাহলে ইসলামের দৃষ্টিতে কোন কোন পেশাকে হারাম বলা হয়েছে? প্রথমেই রয়েছে সুদের সঙ্গে সংশ্লিষ্ট পেশা। ইসলামে সুদ বা রিবা কঠোরভাবে নিষিদ্ধ। শুধু সুদ গ্রহণ বা প্রদান নয়, সুদের হিসাব লেখা, চুক্তি তৈরি করা কিংবা সেই লেনদেনে সহযোগিতা করাকেও কঠিনভাবে নিরুৎসাহিত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুদ গ্রহীতা, সুদদাতা, সুদের লেখক এবং সাক্ষী সবার উপর লানত করেছেন। সহিহ মুসলিম। দ্বিতীয়ত রয়েছে মদ ও মদ সংশ্লিষ্ট ব্যবসা। মদ উৎপাদন, বিক্রি, পরিবহন, পরিবেশন কিংবা এই ব্যবসার সঙ্গে যে কোনোভাবে জড়িত থাকা ইসলামী শরীয়তে বৈধ নয়। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদকে কেন্দ্র করে জড়িত একাধিক শ্রেণীর মানুষের উপর লানত করেছেন। অর্থাৎ শুধু পানকারী নয়, পুরো ব্যবসায়িক চক্রকেই নিষিদ্ধ করা হয়েছে। তৃতীয়ত, পতিতাবৃত্তি ও অশ্লীলতার মাধ্যমে আয়। ইসলাম মানুষের মর্যাদা, লজ্জাশীলতা এবং পারিবারিক মূল্যবোধ রক্ষার উপর গুরুত্ব দেয়। তাই দেহ ব্যবসা, অশ্লীল কন্টেন্ট তৈরি বা ছড়িয়ে অর্থ উপার্জনকে হারাম বলা হয়েছে। চতুর্থত, মূর্তি বা উপাসনার উদ্দেশ্যে প্রতিমা নির্মাণ। বিভিন্ন হাদিসে এসেছে, জীবন্ত প্রাণীর মূর্তি তৈরির বিষয়ে সতর্কতা এসেছে, বিশেষ করে যেসব মূর্তি পূজা বা উপাসনার কাজে ব্যবহৃত হয়। তবে আধুনিক প্রযুক্তি, চিকিৎসা, শিক্ষা কিংবা শিল্পকলার কিছু ক্ষেত্রে বিষয়টিকে নিয়ে সমসাময়িক ইসলামিক গবেষকদের মধ্যে ভিন্ন মত রয়েছে। তাই এই ধরনের বিষয়ে নির্ভরযোগ্য আলেমের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পঞ্চম এবং শেষ বিষয়টি হলো, যে কোনো পেশা যার মূল ব্যবসায়ী হারাম, যেমন জুয়া পরিচালনা, ঘুষ, প্রতারণা, চুরি, ডাকাতি কিংবা মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে অর্থ উপার্জন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। ইসলামী বিশেষজ্ঞরা বলছেন, আজকের যুগে অনেক নতুন পেশা ও প্রযুক্তি নির্ভর কাজ সৃষ্টি হয়েছে। তাই কোনো চাকরি বা পেশাকে যাচাই বাছাই ছাড়া হারাম বলে ঘোষণা ঠিক নয়। কারণ অনেক ক্ষেত্রে কাজের ধরন, উদ্দেশ্য এবং বাস্তব দায়িত্বের উপর ইসলামী বিধান নির্ভর করে। একই সঙ্গে তারা মনে করিয়ে দিচ্ছেন, হালাল রিজিক শুধু দুনিয়ার সফলতা নয়, বরং আখিরাতের সফলতার সঙ্গেও জড়িত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, আর তিনি পবিত্র জিনিসই গ্রহণ করেন। সহিহ মুসলিম। তাই ইসলামী শিক্ষায় জোর দেওয়া হয়েছে, উপার্জন কম হলেও যদি হালাল হয় তবে তাতেই রয়েছে প্রকৃত বরকত। আর হারাম পথে অর্জিত বিপুল সম্পদ বাহ্যিকভাবে আকর্ষণীয় মনে হলেও তা মানুষের জীবনে অশান্তি ও আল্লাহর অসন্তুষ্টির কারণ হতে পারে। সবশেষে মনে রাখতে হবে, কোনো ব্যক্তি বা নির্দিষ্ট পেশা সম্পর্কে চূড়ান্ত ধর্মীয় রায় দেওয়ার আগে কোরআন, সহিহ হাদিস এবং যোগ্য ইসলামী আলেমদের ব্যাখ্যা অনুসরণ করাই একজন মুসলমানের জন্য সবচেয়ে নিরাপদ।